কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কাজ করব হচ্ছে যৌগজীকরণ বা ক্ষেত্রফল রিলেটেড কাজ কাম করব। এটা তোমাদের ফার্স্ট পেপারের সর্বশেষ চ্যাপ্টার। সর্বশেষ চ্যাপ্টারের দশম চ্যাপ্টার। অনুশীলনী আছে মোট 7টা, 10.1 থেকে 10.7। এই চ্যাপ্টার আলোচনার বিষয় হচ্ছে যৌগজীকরণ। এই যৌগজীকরণ মানে হচ্ছে ক্ষেত্রফল। তার মানে আজকে আমাদের কাজ কাম হবে যা সব হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড। মনে মনে কোশ্চেন করতেই পারো, ক্ষেত্রফল তো কতই জানি, ত্রিভুজ, বর্গ, চতুর্ভুজ। নতুন করে আবার ক্ষেত্রফল রিলেটেড কাজ করার কি প্রয়োজন ছিল? গোলক, কনিক, পিরামিড সকল ক্ষেত্রফলই তো আমরা জানি। অ্যাকচুয়ালি আমি যেগুলার নাম বলছি, ত্রিভুজ, বর্গ, চতুর্ভুজ, পিরামিড, প্রত্যেকটারই একটা নির্দিষ্ট শেপ আছে। যখন আমি কনিক বলি তোমার কাছে এই ধরনের একটা শেপ চলে আসে, বৃত্ত বললে এই ধরনের শেপ চলে আসে, তারপরে বর্গ বললে এই ধরনের শেপ চলে আসে। তাহলে কি এগুলার একটা নির্দিষ্ট শেপ আছে, নির্দিষ্ট চিত্র আছে, এই জন্য এদের ক্ষেত্রফল আমি নির্ণয় করতে পারি। আজকে আমরা যেহেতু উপরের ক্লাসে আসছি, একটু আপার লেভেলের পড়াশোনা করব, সো আমাদের কি এমন একটা ক্ষেত্রফল নির্ণয়ের সিস্টেম বের করা দরকার যার মাধ্যমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, কনিকের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এটা তো আগেও পারতাম, এখনো পারবো। সাথে আরো কি হবে, কিছু ইররেগুলার শেপ আছে, মনে করো যাকে কোনো নাম দ্বারা প্রকাশ করা যায় না। মনে করো দেখতে অনেকটা অ্যামিবার মতো হয়, তাই না? এই ধরনের ক্ষেত্রফলও আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এমন একটা প্রক্রিয়া আমরা শিখতে চাচ্ছি যার সাহায্যে যদি কোনো ক্ষেত্র থাকে, সে দেখতে যেমনই হোক, একটা গাছের পাতার মতো হোক অথবা পিরামিডের মতো হোক, একটা এলোমেলো পাথরের মতো হোক অথবা সুন্দর একটা বর্গের মতো হোক, সকল কিছুর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এবং এই সকল কিছুর ক্ষেত্রফল বের করা শেখানো হয় হচ্ছে যৌগজীকরণ বা ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে বিষয়টা তো অবশ্যই ইন্টারেস্টিং, বুঝতেই পারতেছো। তাও আবার খুব সহজে বের করব, মানে এইগুলা বের করতে যতটা জটিলতা লাগছে, তুমি যখন যৌগজীকরণ করে ফেলবা, এরপরে তোমাকে বর্গের ক্ষেত্রফল, কনিকের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা। চলো তাহলে আমরা আস্তে আস্তে আলোচনাগুলো শুরু করি যে অ্যাকচুয়ালি যৌগজীকরণের প্রয়োজনীয়তা কি, কেন আমরা যৌগজীকরণ করব, না করলেই বা ক্ষতি কি। এই ধরনের অনেক কোশ্চেনই তোমাদের মনের মধ্যে থাকতে পারে, স্বাভাবিক, কোশ্চেন আসা স্বাভাবিক। তো তোমাদের ইন্টারেস্ট সিলেবাসে ক্যালকুলাসের 2টা চ্যাপ্টার আছে, একটা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন বা যৌগজীকরণ বা সমাকলন। অন্তরীকরণে আমরা স্পর্শকের ঢাল পড়ে আসছি, যৌগজীকরণে আমরা ক্ষেত্রফল করব, এবং এই দুইটা পরস্পর বিপরীত প্রক্রিয়া। আমি যখন লাস্টে সূত্র নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টা নিয়ে বলবো, এবং এই চ্যাপ্টারের একটা সূচিপত্রের মতো দিব যে কিভাবে আমরা অগ্রসর হব, চ্যাপ্টারটার একটা সামারাইজ করে দিব আমি লাস্টে। এখন আসো আমরা ক্ষেত্রফল রিলেটেড কাজ করি। সাপোজ তোমাকে এমন ক্ষেত্রফল দিল যে ক্ষেত্রফল তুমি জীবনেও চোখে দেখো নাই, এই ধরনের একটা ক্ষেত্রফল দিল যেটা তুমি কখনোই ইমাজিন করতে পারো নাই। সাপোজ এই একটা ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল হওয়ার জন্য তো তার শেষ হইতে হবে, একটা আবদ্ধ ক্ষেত্র হইতে হবে, আবদ্ধ ক্ষেত্র না হইলে তো ক্ষেত্রফল হয় না। এই ধরনের একটা ক্ষেত্রফল দিল, এই শেপটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এখন বলতে পারো এটা আবার কেমন শেপ দিলেন, পরিচিত একটা শেপ দেখান। তাহলে চলো আমরা পরাবৃত্তের সমীকরণ দেখছি না, x স্কয়ার ইকুয়াল টু y, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, তাই না? x এর ঘাত 2, y এর ঘাত 1, এবং y পজিটিভ, তার মানে y অক্ষের ধনাত্মক দিকের সাথে পরাবৃত্তটা হইছে, এই হচ্ছে পরাবৃত্তটা। এই পরাবৃত্তটা x এর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, মনে করো 0 থেকে 1 অথবা 0 থেকে 2 বিন্দুতে এই পরাবৃত্তটা যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেই ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখাও। এটা তো একটা ভ্যালিড কোশ্চেন হইলো। উপরেরটা যদিও ভ্যালিড হয় নাই, আগে কখনো দেখো নাই, নিচেরটা তো তুমি রিসেন্টলি দেখছো যারা কনিক করছো। এখন এই শেপটা কিন্তু বক্ররেখা, এটা দেখতে ত্রিভুজের মতো মনে হলো, এটা কিন্তু ত্রিভুজ না। তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দ্বারা তো তুমি এটাকে ভাগ করতে পারবা, মানে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না।
এই ধরনের শেপ গুলাকে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যোগজীকরণ নিয়ে আসছি। এবার যোগজীকরণের চিন্তাটা কিভাবে শুরু হইলো, কারা শুরু করলো এই যোগজীকরণের চিন্তাটা? আমরাই কি প্রথম? 2024 সালে এসে আমরাই কি আধুনিক হয়ে গেছি? না, এই যোগজীকরণের চিন্তা হচ্ছে খ্রিস্টের জন্মেরও 300-400 বছর পূর্বে, তার মানে গ্রিক সভ্যতার সময় গণিতবিদ ইডোকাস প্রথম, মানে ইতিহাসে তার কথাই প্রথম জানা যায়, হয়তো তারও আগে ছিল কেউ না কেউ এগুলা নিয়ে আলোচনা করার মতো। উনি বলছে যে আমরা যে কোনো শেপের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিভাবে? ওই শেপটাকে আমাদের জানা যে শেপ আছে, বর্গ, আয়ত, ত্রিভুজ, যে শেপগুলো আমরা জানি, ওই শেপগুলোর মাধ্যমে যদি ছোট ছোট ভাগে, অনেক ছোট ছোট ভাগে ভাগ করতে পারি, তাহলে আমরা এলোমেলো যে কোনো শেপের ক্ষেত্রফল বের করতে পারি। এখন ভাগ করার ক্ষেত্রে, এই শেপগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এমন ভাবে ভাগ করব যেই শেপগুলো আমাদের পরিচিত। পরবর্তীতে ইডোকাসের পরে তোমার ইউক্লিড গণিতবিদ, সে এই থিমকে কাজে লাগিয়ে উপবৃত্ত, বৃত্ত, পরাবৃত্ত এদের মোটামুটি একদম অলমোস্ট গ্রহণযোগ্য ক্ষেত্রফল বের করে ফেলছে। তাহলে কি তারা কিন্তু খ্রিস্টেরও জন্মের পূর্বেই এগুলো নিয়ে কাজ শুরু করছে, আমরা প্রথম না। এর পরবর্তীতে বিজ্ঞানী লিবনিজ এবং নিউটন যখন ইন্টিগ্রেশনের উপপাদ্যগুলো প্রমাণ করলো, তখন এই যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের যে ধারণাটা, এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠা লাভ করলো। তো আমরা ওই প্রতিষ্ঠা লাভ করা বিদ্যাটাকে এখন শুধু শিখবো। যোগজীকরণের মাধ্যমে বা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলা সিস্টেম আছে, অনেকগুলো না, মানে ইন্টিগ্রেশনকে বেশ কয়েকটা ভাবে করা যায়। তোমাদের সিলেবাসে মাত্র 2টা আলোচনার বিষয় আছে। এক নাম্বার হচ্ছে তোমার প্রতিস্থাপন পদ্ধতি, যেটা তোমার 10.3, 4, 5 পর্যন্ত আলোচনা করছে, এবং 10.5-এ যা আলোচনা করা হয়েছে আংশিক ভগ্নাংশ পদ্ধতি। এই 2টা পদ্ধতি তোমাদের আছে, তোমাদের ইন্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত। আচ্ছা, এইবার আসো, এই ইররেগুলার শেপকে ভাঙার সময় তো আমার খেয়াল রাখতে হবে। মনে করো তুমি এই অংশটুকুকে বৃত্ত দিয়া ভাঙলা, যে আমি বৃত্তের ক্ষেত্রফল জানি, এই অংশটুকুকে এইভাবে ভাঙলা, এইটাকে এইভাবে, এইটাকে এইভাবে, মানে এমন এলোমেলো ভাবে ভাগ করছো যেই এলোমেলো শেপগুলার ক্ষেত্রফল তুমি জানো না, তাইলে বড় ক্ষেত্রফল তুমি কিভাবে জানবা? ছোট গুলাই তো তুমি বের করতে পারো না, বড়টা কই থেকে বের করবা? তাহলে ভাগ করার সময় আমার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি এমন ভাবে ভাগ করব যাদের শেপ আমি জানি। যেমন মনে করো এটাকে যদি ছোট 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 আয়ত ক্ষেত্রে ভাগ করি, তাহলে কিন্তু আয়তের ক্ষেত্রফল কিন্তু আমি বের করতে পারি। এই সবগুলো আয়তের ক্ষেত্রফল বের করে আমি যোগ করে দিলে বড় ক্ষেত্রফলটা পাওয়া যাব। এখন উপরেরটা যদি আমরা একটু প্রমাণ করি, নিচেরটাও প্রমাণ হয়ে যাবে, বুঝে ফেলবা কিভাবে করব। তাহলে চলো উপরেরটাকে আমরা আয়তক্ষেত্রে ভাগ করি। এখন চিত্র অঙ্কনের সুবিধার জন্য আমি এত ছোট আয়ত নিব না যেগুলাকে খালি চোখে দেখা কষ্ট হবে, তো আমি একটু বড় বড়ই নিলাম। সাপোজ এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে আরেকটা বিষয়ের উপর ফোকাস করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এটা তো আমরা সবাই জানি, অ্যাকচুয়ালি পৃথিবীর সকল ক্ষেত্রফলই একই, ভূমি গুণন উচ্চতা। একে বিভিন্ন ভাবে শেপ দেওয়া হয়েছে, বৃত্তের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা থেকেই আসছে, সেটা আলাদা আলোচনার বিষয়। এখন এখানে উচ্চতা তো বিভিন্ন স্পটে চেঞ্জ হচ্ছে, এটা তুমি চোখের দেখাতেই বুঝতে পারতেছো। তাহলে উচ্চতা যাকে আমি একই ধরতে পারবো না, কিন্তু এখানে ভূমি তো আমি একই ধরতে পারবো। ভাগ যেহেতু আমি করতেছি, তাহলে এখানে আমার স্বাধীনতা আছে ভূমিগুলাকে সমান সমান নেওয়ার। দুইটা অজানা রাশির মধ্যে অ্যাটলিস্ট একটা রাশিকে তো সহজ করি, তাহলেই না আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এক কাজ করি, এই যে ভূমি, এই ভূমিটাকে আমি এক্স ধরবো, এই ভূমিটাকে এক্স ধরবো, এবং সবগুলা ভূমিকেই আমি এক্স ধরে ভাগ করব। তাহলে এই পর্যন্ত মনে করো যে এইটা একটা এক্স, এই পর্যন্ত মনে করো এক্স। তো এটাকে আরেকটু বড় করি, মনে করো এইভাবে এন সংখ্যক এক্স ধরে নিলাম। এখন চোখের দেখাতে এটাকে অনেক বড় মনে হচ্ছে, এই এক্স ডিস্টেন্সটাকে বেশ বড় মনে হচ্ছে, কিন্তু বাস্তবে তারা অনেক ছোট।
আমি যে ভাগে ভাগ করছি বাস্তবে তারা এর থেকে অনেক ছোট পরিবর্তন। তাহলে কি এক্স একক করে পরিবর্তন হয়েছে না? অনেক ছোট পরিবর্তনকে কিন্তু ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করা হয়। ডেল্টা এক্স কে কি ডি এক্স বলা যাইতে পারে। তাহলে আমি এটাকে শুধু এক্স না বইলা ভূমিটাকে যদি আমি ডি এক্স নেই, তাহলে তো আমার একটা সমস্যার সমাধান হয়ে গেল যে হ্যাঁ আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করছি। কারণ কি ভূমিকে আমি ডি এক্স ধরে নিছি, একদম ক্ষুদ্র পরিবর্তন ধরে নিছি। আচ্ছা, কিন্তু এখনো যে আয়তাকার শেপটা হইল না। আয়তাকার শেপ না হইলে ক্ষেত্রফল তো আমি পাবো না। তাইলে চলো আমি একটু কষ্ট করে আয়তাকার শেপ বানাই। মনে করো এইখান থেকে এই পর্যন্ত যোগ করলে আমি পেয়ে গেলাম একটা আয়তক্ষেত্র। এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে এইভাবে যোগ করে দিলে পাইলাম আরেকটা আয়তক্ষেত্র, এইদিকে পাইলাম আরেকটা, এইদিকে পাইলাম আরেকটা, এইদিকে পাইলাম আরেকটা আয়তক্ষেত্র। তাহলে এরকম আমি n সংখ্যক আয়তক্ষেত্র পাইলাম। এইরকম কয়টা পাইলাম? n সংখ্যক। এটাকে কতগুলা আয়ততে আমি বিভক্ত করছি? n সংখ্যক। n সংখ্যক, কারণ এত ছোট ছোট ভাগ আমি করছি যাকে তুমি গুণে শেষ করতে পারবা না। এই জন্য n সংখ্যক ভাগ আমি করছি। সেটা অসীম, 100 হতে পারে, 1000 হতে পারে, 5000 হতে পারে, অনেক ভাগে ভাগ করছি। এইবার দেখো এই আয়তক্ষেত্রগুলার ভূমি আমি জানি। উচ্চতাকে যদি আমি ধরে নিই, এটার উচ্চতা y1, এটার উচ্চতা y2, এটার উচ্চতা y3, এটার উচ্চতা y, মানে ডট ডট দিলাম। এরপরে মনে করো আরো আছে, এই সর্বশেষটার উচ্চতা হচ্ছে yn। এরকম ভূমিও জানি, উচ্চতাও জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু উপরে যে একটু অংশ আছে, এই অংশটার ক্ষেত্রফল তাহলে আমি পরে যোগ করে দিব, তাহলেই তো পুরো শেপটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। কি বলো? এই উপরের অংশটার ক্ষেত্রফল আমি পরে যোগ করে দিব। এই যে এখানেও দেখো উপরে একটা অংশ আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল যদি আমি পরে যোগ করে দেই, তাইলেই তো সম্পূর্ণ শেপ পেয়ে যাব। তাহলে প্রথমে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমি জানি, ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি dx, উচ্চতা y1। ভূমি সেম, উচ্চতা বিভিন্ন জায়গায় বিভিন্ন, ডিফারেন্ট। তাহলে আমি ক্ষেত্রফলটাকে আমার সুবিধার জন্য y কে আগে লিখি, y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx। এগুলো আমি কি লিখতেছি? ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা প্লাস ডট ডট। এইভাবে আমি কতগুলা ভাগ করছি? n সংখ্যক। তাহলে yn dx। আমি কিন্তু মোটামুটি এই যে গ্রিক গণিতবিদ ইডুকাস যে কথাটা বলছিল, আমি কিন্তু তার কথা মতো অলমোস্ট কাজ করে ফেলছি। কি? ছোট ছোট অংশকে ছোট ছোট অংশে ভাগ করছি এবং ছোট ছোট অংশের ক্ষেত্রফল বের করে যোগ করে ফেলছি। এইবার এখান থেকে আমি একটু গাণিতিক ফায়দা নিতে চাই। গাণিতিক ফায়দাটা কি? আমি যদি dx কে কমন নেই, dx কে কমন নিলে কি থাকবে বলতো? y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট ডট প্লাস yn। dx কে কমন নেওয়ার পরে এটা থাকলো। আচ্ছা, এবার সবগুলা y কে যোগ করার পরে আমি যে রাশিটা পাবো তার আগে সামেশন চিহ্নটা ব্যবহার করি, y dx। অনেকেই এখানে ছোট করে i লেখে, y i dx, কিন্তু আমরা জটিলে গেলাম না, আমরা শুধু y dx রাখলাম। তাহলে দেখো ইডুকাসের ধারণা অনুযায়ী আমরা ক্ষেত্রফল বের করে ফেলছি। ছোট ছোট অংশে ভাগ করছি, ভূমি গুণন উচ্চতা গুণ করছি এবং সবগুলার y এর যোগফলকে আমি একটা ধরে নিছি, একটা y ধরে নিছি। সবগুলা কোটির যোগফলকে আমি একটা ধরে নিছি, ধরে নিয়ে মোটামুটি ক্ষেত্রফল করে ফেলছি। এখানেই শেষ হতে পারতো, কিন্তু এখানে তো শেষ না, কারণ ওই যে উপরে আমার বক্র অংশ নিয়ে একটা সমস্যা আছে না, বাঁকা অংশের সমস্যাটা তো সমাধান করতে হবে, তা না হলে তো সম্পূর্ণ ক্ষেত্রফলটা আমার বের হলো না। এই বাঁকা অংশকে কিভাবে সমাধান করব? এই বাঁকা অংশকে সমাধান করার পদ্ধতি হচ্ছে দুইটা। আমি এটাকে একটু ছোট করে লিখি। বাঁকা অংশকে সমাধান করার পদ্ধতি হচ্ছে দুইটা। তুমি প্রথমত একটা জিনিস চিন্তা করো, মনে করো এটা একটা বৃত্ত।
এই ব্যাসার্ধ দ্বারা বৃত্তকে 4 ভাগে ভাগ করছো। এখন এই অংশটুকু কিন্তু এখনো বাঁকা আছে, বক্ররেখা আছে, কিন্তু এই বৃত্তকে যদি আমি অনেক বেশি ছোট 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 ভাগে ভাগ করি এবং এই ছোট ভাগ থেকে যদি এই অংশটা কেটে নেই, তখন কিন্তু এটা আর বক্ররেখা থাকে না, এটা সরলরেখা হয়ে যায়। এই কনসেপ্ট আমরা জানি তো। এটা বৃত্তের ক্ষেত্রে। আমি একটা বক্ররেখার ক্ষেত্রে উদাহরণ দিই। মনে করো এই হচ্ছে একটা বক্ররেখা। এই বক্ররেখা থেকে একদম ছোট্ট একটু অংশ যদি আমি কেটে নেই, এই ছোট অংশকে যদি আমি এই যে নিচে লিখি, তাহলে কিন্তু এটা একটা সরল রেখা হয়ে যায়। এই যে এই বাঁকা অংশ থেকে অনেক ছোট অংশ যদি যোগ করি, এই ছোট অংশটা কি হয়ে যায়? একটা বাঁকা অংশ থেকে সোজা অংশ হয়ে যায়। তার মানে কোনো বক্ররেখাকে যদি আমি অনেক বেশি ছোট ভাগে ভাগ করি, তাহলে সে আর বক্ররেখা থাকে না, ওই টোটালটা বক্ররেখা থাকে। বক্ররেখা থাকে না বলতে টোটালটা সরল রেখা হয় না, টোটাল যে রেখাটা সে বক্ররেখা হয়ে যাবে, কিন্তু এই যে যে ছোট অংশটা কেটে নিছি, এই ছোট অংশটা হয়ে যাবে সরল রেখা। এই কনসেপ্টটা ক্লিয়ার তো? এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, তাহলে আমার ক্ষেত্রফল নির্ণয়ের সমস্যাই শেষ। কিভাবে? আমি যদি এই y1 কে এত ছোট ছোট করে নেই, এত ছোট ছোট করে নিব, এই যে ভাগগুলাকে এত ছোট করব যে উপরের অংশটা হয়ে যাবে একটা সরল রেখা। উপরের অংশটা কি হয়ে যাবে? একটা সরল রেখা। এখন ভাগ যত ছোট করব, dx এর মানও কি তত ছোট হতে থাকবে। আমি এইখানে একটা চিন্তা করি, এই যে এই হচ্ছে আমার একটা বক্ররেখা, এই হচ্ছে আমার একটা বক্ররেখা। এবার একে আমি এত ছোট ভাগে ভাগ করব, অনেক বেশি ছোট ছোট ভাগে ভাগ করব, এত ছোট ভাগে ভাগ করব যে এই যে উপরের রেখাটা তখন সরল রেখা, মানে এরকম বাঁকা রেখা থাকবে না, এরকম একটা সরল রেখা হয়ে যাবে। এখন দেখো, আমি যত বেশি ভাগ করব, এই dx এর মান তত ছোট হবে। একটা সময় কি হয়ে যাবে? এই dx টেন্ডস টু 0 হয়ে যাবে। টেন্ডস টু কথাটার সাথে তো তোমরা অন্তরীকরণে পরিচিত হয়েই আসছো। টেন্ডস টু মানে কি? 0 না, কিন্তু 0-র কাছাকাছি। অর্থাৎ আমি যদি এইভাবে করি, লিমিট dx টেন্ডস টু 0, dx যদি 0-র কাছাকাছি হয়, তাহলে তো আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে তো আমি বক্ররেখাটাকে সরল রেখার মতো চিন্তা করে ক্ষেত্রফল পেয়ে গেলাম। কথাটাকে বোঝাতে পারছি? তাহলে ভাগ সংখ্যা আমি যখন অনেক বেশি করতে থাকবো, তখন উপরের বক্ররেখাটা হয়ে যাবে একটা সরল রেখার মতো। তখন তো আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা দিয়ে বের করতে পারবো। সেই ক্ষেত্রে উচ্চতা y1, y2, y3 ঠিকই থাকলো, তাদের মধ্যে কোনো সমস্যা হলো না। চেঞ্জটা হলো dx এর মধ্যে, অর্থাৎ x বরাবর পরিবর্তনটা হলো 0-র কাছাকাছি। x বরাবর পরিবর্তনটা হলো কি? 0-র কাছাকাছি। তাহলে ডেল্টা x এর মান যদি 0 হয়ে যায়, ডেল্টা x এর মান 0 হয়ে গেলেই তো আমি ক্ষেত্রফল পেয়ে যাই। এটাই কিন্তু তোমার থিম, এটাই বেসিক। আরেকটা সিস্টেম আছে, এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখি। আরেকটা সিস্টেম কি? এই সিস্টেমটাকে বিপরীত ভাবে বলা যায়। সেটা কি? লিমিট সামেশন অফ y dx। এখন দেখো, ডেল্টা x এর মান কখন ছোট হয়েছিল? যখন n এর মান বেশি হয়েছিল, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি। ভাগকে আমি যত বেশি ভাগ করব, টুকরা 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 করব, একদম ছোট 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 করব, ভাগ যত বেশি হবে, ততই তো সরল বক্ররেখাটা সরল রেখার দিকে পরিণত হবে। এই জন্য যদি n এর পরিমাণ ইনফিনিটি হয়, অর্থাৎ লিমিট n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, ভাগের পরিমাণ যদি অসংখ্য হয়, ভাগের পরিমাণ, ভাগ বলতে কি? এই যে বক্র আমরা শেপটাকে ছোট ছোট অংশে ভাগ করছিলাম না, এই ভাগ করা বা টুকরা টুকরা করছিলাম, এই টুকরার পরিমাণ যদি অসংখ্য হয়, তাহলেও আমি এই যে ইররেগুলার শেপ, যেটা এই শেপটার ক্ষেত্রফল আমি পাওয়া যায়। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দুইটা ভাবে এই বক্ররেখার সমস্যা সমাধান করা যায়। প্রথমত আমি আয়তের ক্ষেত্রফল বের করব ভূমি গুণন উচ্চতা, সেইখানে যদি ডেল্টা এক্স এর পরিমাণ টেন্ডস টু 0 হয়, তাহলে আমি পুরা ইররেগুলার শেপের ক্ষেত্রফল পেয়ে যাব। অথবা ভাগ সংখ্যা n টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলেও আমি সম্পূর্ণ ক্ষেত্রফলের পেয়ে যাব। এটুকু হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার তোমাকে যে শেপটাই দেখ, আমরা ফার্স্টে যে শেপ নিয়ে চিন্তা করছিলাম, এখন আমি এটা মুছে দেব।
এখন আমি এটা একটু মুছে দিই। এই বিষয়টা মনে রাখলেই হবে, এইটাই তোমাদের জন্য কনসেপ্ট। আমি কি বুঝাইতে পারছি? এখন দেখো, ফার্স্টে আমি তোমাদের যে শেপটা দিছিলাম এটা নিয়ে যদি একটু চিন্তা করি। ফার্স্ট তোমাদের আমি যে শেপটা দিছিলাম, ফার্স্ট বলতে কি আমি তো দুইটা শেপ দিছিলাম, এই হচ্ছে পরাবৃত্ত। চিত্রটা ভালো হইল না? এই হচ্ছে, তো এইটাকেও আমি কি ঠিক এইরকম ছোট 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 ভাগে যদি ভাগ করি, তাহলে দেখো এইখানে 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 যদি কেটে দেই, তাহলে এই যে এই শেপটার ক্ষেত্রফল আমি পরে বের করতে পারবো। এই শেপটার ক্ষেত্রফল পরে বের করতে পারবো। আগে আমি এই অংশটুকুকে যদি dx ধরে নেই এবং উচ্চতাকে যদি আমি y1 y2 y3 এইভাবে yn ধরে নেই, তাহলে দেখো সেম কনসেপ্ট আমি সবগুলার ক্ষেত্রফলকে যদি যোগ করি তাহলে কি পাই? y dx। এখন যদি ভাগ সংখ্যা এত ছোট হয় যে এই যে বক্ররেখাটা একটা সরল রেখার মতো হয়ে যায়, আমি যদি অনেক ছোট অংশ কেটে নেই একটা সরল রেখা, এইখান থেকে যদি আমি এই ছোট্ট অংশটুকুকে কেটে নেই, দেখো এটা একটা সরল রেখা, তাহলে এটাকে আমি কয় ভাবে লিখতে পারবো? লিমিট ডেল্টা এক্স এর মান অর্থাৎ এক্স এর পরিবর্তন টেন্ডস টু 0, অথবা আমি লিখতে পারবো লিমিট n বা ভাগ সংখ্যা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি, তখন আমি সামেশন চিহ্ন দিয়ে লিখতে পারবো y dx। এই দেখো আমি ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে যে কোনো শেপের ক্ষেত্রফল আমি এইভাবে বের করতে পারি। এখন কথা হচ্ছে এই যে সামেশন চিহ্ন, এই সামেশন চিহ্নটা গণিতবিদ লিবনিজের পছন্দ হয় নাই। উনি বললো এটা দেখতে কেমন, চিহ্নটা দিতেও জটিল। তো সামেশনের প্রথম অক্ষর এস আছে না, এস কে উনি একটু টেনে লম্বা করলো, লম্বা করে যে এইটাই হয়ে গেল লিমিট চিহ্ন, এটাই হয়ে গেল লিমিট চিহ্ন। তাহলে আসো, এই যে আমার ইররেগুলার শেপটা আছে, এটার ক্ষেত্রফল যদি আমি একটা বের করি, তাহলে তোমাদের জন্য একটা পারফেক্ট উদাহরণ হয়ে যায় না? এটা কিসের সমীকরণ আমরা জানি? x স্কয়ার ইকুয়াল টু y, অথবা y ইকুয়াল টু x স্কয়ার। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এখন আমি এই যে চিহ্ন দিলাম, এটাই তো সামেশন চিহ্ন, সামেশন অফ y dx, সামেশন অফ y dx অর্থাৎ এটার ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে, তোমাকে যখন ক্ষেত্রফল বের করতে বলবে তখন তো তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দিবে। যদি লিমিট না দেয়, এই বেটা লিমিট না দিলে এটা কত দূর যাবে? এটার ক্ষেত্রফল কি কখনো হবে? আবদ্ধ তো হতে হবে। ক্ষেত্রফল হওয়ার জন্য আবদ্ধ না হলে তো ক্ষেত্রফল হবে না। ইনফিনিটে যায় লিমিট দিলেও তো একটা লিমিট দিতে হবে, লিমিট না দিলে তো ক্ষেত্রফল হবে না। তাহলে মনে করো যে এটা লিমিট দেওয়া আছে হচ্ছে x এর মান, এটা লিমিট কত দেওয়া আছে? x ইকুয়াল টু 0 থেকে 1 এর মধ্যে, x ইকুয়াল টু 0 থেকে 1 এর মধ্যে। দেখা যায় নাকি আবার? আরে দেখা যায়। সেই x ইকুয়াল টু 0 থেকে 1 এর মধ্যে এই শেপটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে লিমিটটা x এর বরাবর, লিমিট সব সময় x অক্ষ বরাবর হয়, কারণ কি পরিবর্তনটা x এর জন্য। এই দেখো dx মানে কি? ডেল্টা x, x এর পরিবর্তনের সাপেক্ষে আমি y এর মান বের করতেছি। x ছোট পরিবর্তন হইলে y এর ছোট পরিবর্তন, x বড় পরিবর্তন হইলে y এর বড় পরিবর্তন। তাহলে এখানে তোমাকে লিমিট দিছে x এর মান 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ y এর মান বসাই দাও। আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, y এর মান হচ্ছে x স্কয়ার dx ইকুয়াল টু, এবার x স্কয়ার এর ইন্টিগ্রেশন আমরা করে ফেলবো। যদিও আমি চ্যাপ্টারের ভিতরে ঢুইকা করব, কিন্তু ফার্স্টেই তো এটা বুঝবা না, এটা তুমি সরাসরি ক্যালকুলেটর মারো, সরাসরি ক্যালকুলেটর চাপলে তুমি অ্যানসার পাবা। কিন্তু আমি মনে করো যে একটা সাহস নিলাম, তোমরা ফিজিক্সে তো ইন্টিগ্রেশন কিছুটা করছো তাই না, একটু লোয়ার লিমিট আপার লিমিট বসানো, ওই সাহসে আমি প্রথম ম্যাথটা দেখাই দেই, যে আশা করি তোমরা না বুঝলেও গালি দিবা না। তাইলে দেখো এই যে লিমিটটা, এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করা যায়? x এর উপরে পাওয়ার আছে 2, আমরা কি জানি x এর উপরে পাওয়ার n থাকলে যোগ ডিভাইডেড বাই 2 প্লাস 1, এরপরে সুন্দর করে একটা থার্ড ব্র্যাকেট দিবা, এই যে 1/0, লোয়ার লিমিট আপার লিমিট বসাই দিলা। এরপরে এটাকে আমি একটু সুন্দর করে লিখলে কি পাই? 1/3
1/3 না, মানে এই যে x³ ডিভাইডেড বাই 3, x³ ডিভাইডেড বাই 3। আরে এত বিশ্রী করে লিখতেছি কেন, আস্তে আস্তেই করি দাঁড়াও। ইকুয়াল টু, এইটাকে একটু ক্যালকুলেশন করলে আমি কি পাই দেখো, উপরে পাই x³, নিচে পাই হচ্ছে 3, এরপরে লিমিট হচ্ছে উপরে আপার লিমিট 1 0। আমি কি x অক্ষ বরাবর 0 থেকে 1 এর মধ্যে ক্ষেত্রফল বের করতে বলছি। তোমাকে 0 থেকে 5 এর মধ্যে বলতে পারে, 0 থেকে 500 এর মধ্যে বলতে পারে, 5 থেকে 10 এর মধ্যে বলতে পারে। যখন 5 থেকে 10 এর মধ্যে বলবে তখন তোমার লোয়ার লিমিট হবে 5, আপার লিমিট হবে 10। তখন ক্ষেত্রফলটা এই মূল বিন্দু থেকে হবে না, এই মাঝখানের অংশের ক্ষেত্রফল হবে। 5 থেকে 10 এর মধ্যবর্তী যে অংশ সেই অংশের ক্ষেত্রফল হবে। তাহলে তোমাকে তো লিমিট বলেই দিচ্ছে। এইবার আসো, এইখানে লিমিট বসানোর নিয়মটা কি তোমরা তো দেখে আসছো, বা না জানলেও সমস্যা নাই, পরবর্তীতে তো আমরা দেখব। এই যে আপার লিমিট ফার্স্টে বসাইতে হয়, তাহলে x এর মান হচ্ছে 1 কিউব ডিভাইডেড বাই 3, সূত্র অনুযায়ী মাইনাস, লোয়ার লিমিট বসানোর আগে মাইনাস দিতে হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট হচ্ছে 0, 0 এর উপরে কিউব ডিভাইডেড বাই 3, 0 এর উপরে কিউব দেওয়ার যাই দাও, পুরো অংশটাই 0 হয়ে গেছে, অ্যানসার হয় 1/3। তাহলে এই যে আমার ইররেগুলার শেপ দিল, এটার ক্ষেত্রফল হচ্ছে 1/3 বর্গ একক। ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ একক হবে। দেখো এটা একটা উদাহরণ হয়ে গেল। তাহলে এইরকম ইররেগুলার একটা শেপের ক্ষেত্রফল আমি বের করে ফেলছি। এখন যদি এটাকে তোমাকে কনভেনশনাল ওয়েতে করাইতে চাই, বা গতানুগতিক যে নিয়মটা, এই নিয়মে যদি করাইতে চাই, তোমার মাথা নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত n ধরে নিতে হবে, ওই n এর মাধ্যমে, n যদি ধরে নেই, n এর মাধ্যমে কোটির মান বের করতে হবে, সবগুলাকে যোগ করতে হবে, করে এরপর এটার প্রমাণ দেখাইতে হবে। যদি এটার প্রমাণ দেখতেই চাও তাহলে 10.7 চ্যাপ্টারে এই রিলেটেড ম্যাথ আছে, তখন দেখানো যাবে। এখন এটার গতানুগতিক নিয়ম দেখার দরকার নাই, এটা লিমিটের একটা উদাহরণ হিসেবে তুমি দেখো। আমি কি বুঝাইতে পারছি যে আসলে যোগজীকরণ বিষয়টা কি? তোমাকে আরো দিতে পারে, তোমাকে আরো একটা প্রশ্ন যদি বলে, সাপোজ মনে করো যে মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বলবো, y ইকুয়াল টু, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, y ইকুয়াল টু x। আমি একটু ইয়া করলাম, y ইকুয়াল টু কত দিতে পারি, y ইকুয়াল টু মনে করো 3x দিলাম। এই মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে আরে এত আঁকা বাঁকা দাগ হলে কেমন হবে? এই হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখাটা। এই সরলরেখাটা কত, y ইকুয়াল টু 3x। এই সরলরেখার সমীকরণ বের করতে, সমীকরণ না, সমীকরণটা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বললো। এখন সে কি কোনো জায়গায় আবদ্ধ হয়েছে? আমরা কি জানি, ক্ষেত্রফল হইতে গেলে ত্রিভুজ যদি হয় 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, চতুর্ভুজ হইলে 4 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, তো ওর তো আবদ্ধ হতে হবে। মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক নিলাম আমরা 5,10, এইবার এই যে লম্ব অঙ্কন করলাম, এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল তোমাকে বের করতে বললো। এবার এটাকে গতানুগতিক নিয়মে দেখানো একটু সহজ। এটা যদি 5,10 হয় তাহলে ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 10, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমি কত পাই, এটাকে যদি কেটে দেই, এটা হয়ে যাবে হচ্ছে 5, 5 5 25 বর্গ একক। এটা হচ্ছে পুরাতন নিয়ম। এখন ইন্টিগ্রেশনের মাধ্যমে এটার ক্ষেত্রফল কিভাবে বের করব? তাহলে দাও ইন্টিগ্রেশন অফ y dx। এখানে x অক্ষ বরাবর পরিবর্তনটা কত, দেখো এটা মূল বিন্দুগামী, তার মানে এটা হচ্ছে 0 0 বিন্দু। x অক্ষটা মূল বিন্দু থেকে কোন পর্যন্ত গেছে, 5,0 বিন্দু পর্যন্ত গেছে। x অক্ষটা মূল বিন্দু থেকে কোন পর্যন্ত গেছে, 5,0। যেহেতু পরিবর্তনটা x এর সাপেক্ষে, এই জন্য লিমিট হবে x এর। আবার বলি, পরিবর্তনটা x এর সাপেক্ষে, এই জন্য লিমিট হবে x এর। x এর মান 0 থেকে 5 পর্যন্ত গেছে, তাহলে x এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 5 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 5 0 y এর মান বসাই দাও 3x ইকুয়াল টু, এইবার দেখো 3x এর ইন্টিগ্রেশন কি, তোমরা তো জানার কথা না। তাহলে 3 হচ্ছে ধ্রুবক, সামনে রাখলা, 3 হচ্ছে ধ্রুবক, সামনে রাখলা। x এর ইন্টিগ্রেশন কি, x এর পাওয়ার 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, লিমিট বসাও। আচ্ছা, ইন্টিগ্রেশন করে দিলে তখন আর ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া যাবে না, এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, লিমিট কত, 5 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু
3 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, লিমিট বসাও 5 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এই সম্পূর্ণ অংশটা হয়ে গেল 0। এবার আসো উপরে 5 5 25, এই 3x, তাহলে x স্কয়ার বাই 2। দাঁড়াও একটা সেকেন্ড। দেখো আমি যে গণহারে ম্যাথ করতেছি, আমার তো একটা জিনিস ভুল হয়েছে। কি একটা জিনিস ভুল হয়েছে? দেখো এই যে ক্ষেত্রফল মিলে নাই, কথাটা বুঝো, ক্ষেত্রফল কিন্তু মিলে নাই। আমার ক্ষেত্রফল আসছে কি 3 ইন্টু 5 5 25 ডিভাইডেড বাই 2, ক্ষেত্রফল আসার কথা হচ্ছে 25 বর্গ একক, কিন্তু আমার ক্ষেত্রফল আইসা পড়ছে 3 ইন্টু 25 বাই 2। তাহলে কি সমস্যার মধ্যে পড়ে গেলাম না? ক্ষেত্রফল তো একই হওয়ার কথা। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে না যে তাহলে গতানুগতিক নিয়ম এবং যোগজীকরণের মাধ্যমে কি ক্ষেত্রফল ভিন্ন আসবে? ভিন্ন আসবে না। দেখো আমরা ভুলটা কোথায় করে আসছি, খেয়াল করো। আমার সমীকরণ y ইকুয়াল টু 3x, এই সমীকরণ নিয়ে আমি কাজ করতেছি, মূল বিন্দুগামী সমীকরণ y ইকুয়াল টু 3x। এখন x অক্ষ বরাবর যদি আমি 5 একক চিন্তা করি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত? 5,0। x অক্ষ বরাবর যদি 5 একক চিন্তা করি, তাহলে এই 10 একক দূরত্বে যাওয়ার পরে সে কি y, আমার যে নির্ণেয় রেখা, আমার যে রেখা, এই রেখাটাকে কিসের 10 বিন্দুতে ছেদ করবে কি করবে না সেইটা তো আমি জানি না। কথা মনে হয় বুঝি নাই। x অক্ষ বরাবর যদি আমি 5 একক যাই, মনে করো এই যে আমার সরল রেখাটা এখানে চলে গেছে, আমি x অক্ষ বরাবর আমি 5,10 দিছি, হতে পারে 5,10 বিন্দুটা এইখানে অবস্থিত, সে তো আমার সরল রেখাকে কি করে নাই? ছেদই করে নাই। সে আমার সরল রেখাটাকে কি করে নাই? ছেদই করে নাই। তাহলে এইখানে এই যে y বিন্দুর স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটা যদি আমরা ইচ্ছামতো নেই, ইচ্ছামতো নিলে তো এইটা হবে না। এইখানে ভুজের মান 5 ঠিক আছে, কারণ আমি ভুজ 5 ধরে নিছি, কোটির মান তো 5 না। কোটির মান বের করতে হবে সমীকরণ থেকে। y ইকুয়াল টু 3x ইকুয়াল টু 3 ইন্টু x এর মান কত ধরছি? 5, তাহলে 3 5 15, এই হচ্ছে কোটির মান হবে 15। তার মানে 5,10 বিন্দুতে আমাদের সরল রেখাটা যাবেই না, আমাদের সরল রেখা তার উপর দিয়ে যাবে। এখানে ঢালের উপর নির্ভর করে না, সরল রেখার ঢাল যত বেশি হয় সরল রেখাটা তত খাড়া হয়। তাহলে দেখো আমরা খুব স্পিডে ম্যাথ করতে যাই, একটা ছোট্ট জিনিস ভুল করার মাধ্যমে একটা জিনিস আমরা শিখতে পারলাম। তাহলে আমি এইবার ক্ষেত্রফল বের করব। এইবার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে 5 ইন্টু উচ্চতা 10 নাই, উচ্চতা কত? 15, এই হচ্ছে 15। তাহলে আমি কত পাই? 5 ইন্টু 15 কত 5 15 কত? 4 15 45, 60 75 ডিভাইডেড বাই 2 রইল 75 ডিভাইডেড বাই 2 বর্গ একক। এইবার আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি করি, তাহলে আমি তো জানি y dx লিমিট হয় x এর জন্য, কারণ পরিবর্তনটা x অক্ষ বরাবর। তাহলে আমার লোয়ার লিমিট 0, আপার লিমিট 5, এটা কিন্তু ঠিক আছে, কারণ লিমিটটা হবে x এর জন্য। x এর পরিবর্তন হয়েছে 0 থেকে 5 পর্যন্ত, x এর পরিবর্তন হয়েছে 0 থেকে 5 পর্যন্ত, এই জন্য লোয়ার লিমিট 0, আপার লিমিট 5 ঠিক আছে। কিন্তু এখানে কোটির মান হবে 15, এটা সমীকরণ থেকে বের করতে হবে। র্যান্ডম একটা কোটি দিলেই হবে না, কারণ র্যান্ডম কোটির মধ্যে আমার যে প্রদত্ত সরলরেখা সে তো ওই কোটির উপর দিয়েও যাইতে পারে, নিচ দিয়েও যাইতে পারে, ওই বরাবর নাও যাইতে পারে। এই জন্য কোটির মান বের করতে হবে সমীকরণ থেকে। ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 5/0। এবার y এর মান হচ্ছে 3x dx। এইবার আমরা ইন্টিগ্রেশন করব। 3 ধ্রুবক সামনে নিয়ে আসলাম, x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার ডিভাইডেড বাই 2, আপার লিমিট 5 ডিভাইডেড বাই লোয়ার লিমিট 0, লিমিট বসানোর নিয়ম 3। এই যে দেখো আপার লিমিট 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস লোয়ার লিমিট 0 স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 এই পুরাটাই তো হয়ে যায় 0,
এবার 5 5 এ 25, এইখানে লিখি ইকুয়াল টু, তাহলে দেখো 3 ইনটু 5 5 এ 25 ডিভাইডেড বাই 2, 3 25 এ 75 ডিভাইডেড বাই 2। এইখানে আমি কত পাইছিলাম? 75/2 বর্গ একক। এখানে আমি কত পাইলাম? 75/2 বর্গ একক। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, 75/2 বর্গ একক। তাহলে দেখো, এটাও সুন্দর আরেকটা উদাহরণ হয়ে গেল। তাহলে এই উদাহরণ আমরা ক্ষেত্রফল বা গতানুগতিক নিয়মে যা করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে তাই আসবে। তাইলে এখন আমি ইন্টিগ্রেশনের সূত্রগুলোতে ঢুকে যাব। ইন্টিগ্রেশনের সূত্রতে ঢোকার আগে ছোট্ট আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে, তোমাদের যে আমি একটু আগে দেখাইলাম, একটু আগে কি দেখাইছিলাম? ইররেগুলার একটা শেপের ক্ষেত্রফল আসছে ওয়াই, মানে এই ধরনের ছিল না, y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট 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 প্লাস yn dx, এটাই তো ছিল ক্ষেত্রফল। পরে আমি কি করলাম? আমি এটাকে সামেশন করলাম, সামেশন অফ y dx। আমি এখানে লিমিট দ্বারা প্রকাশ করলাম, যে এখানে লিমিট ডেল্টা x এর মান টেন্ডস টু 0 হবে। কিন্তু এটাকে তো আরো বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়, আমি মাত্র দুইটা ভাবে প্রকাশ করে দেখাইছি। লিমিট ডেল্টা x এর মান টেন্ডস টু 0, তার মানে দেখি আমি তিনটা প্রকাশ ভঙ্গি দেখি। লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 সামেশন অফ y dx, এটা ছিল একটা। এরপরে আমি দেখাইলাম হচ্ছে লিমিট n, মানে ভাগ সংখ্যা টেন্ডস টু ইনফিনিটি সামেশন অফ y dx, এইভাবেও প্রকাশ করা যায়। কিন্তু সব থেকে বেশি প্রসিদ্ধ কোনটা জানো? কোনটা বেশি প্রকাশ করা হয়? সেটা হচ্ছে এই যে সামেশন অফ y dx, কিন্তু এখানে i দ্বারা প্রকাশ করা হয়। এইখানে i এর মান কত হবে? 1 থেকে n পর্যন্ত। বিষয়টা দেখো, y1 y2 y3 আস্তে আস্তে কোন পর্যন্ত চলে গেছে? yn, অর্থাৎ i ইকুয়াল টু 1 থেকে শুরু হয়, উপরে থাকে হচ্ছে n, লোয়ার লিমিট 1 আপার লিমিট n। এটাকেই যদি লিবনিসের ভাষায় লিখি, তাহলে সামেশন অফ 1 আপার লিমিট n y i dx, এই যে হয়েছে, এটা আরেকটা প্রকাশ ভঙ্গি। তাহলে মোট প্রকাশ ভঙ্গি হচ্ছে তিনটা। তোমাদের বইয়ে এইটাই বেশি দেখানো হয়েছে, তোমাদের বইয়ে এটা বেশি দেখানো হয়েছে প্রকাশ ভঙ্গি। আশা করি যোগজীকরণ বিষয়টা কি, ক্ষেত্রফল, ইররেগুলার শেপের ক্ষেত্রফলে আমরা কেন ব্যবহার করব, এবং একটা কণিকের ক্ষেত্রফল দিয়ে আমি অলরেডি বোঝানোর চেষ্টা করছি। এখন আসো যোগজীকরণের সূত্রগুলোতে যাওয়া যাক। আমি ফার্স্টে একটা লাইনে বলছিলাম যে যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণ মানে হচ্ছে স্পর্শকের ঢাল নির্ণয়, যোগজীকরণ মানে ক্ষেত্রফল নির্ণয়। আমি তাহলে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনোভাবে কি বলতেছি যে ঢাল নির্ণয় এবং ক্ষেত্রফল, ঢাল এবং ক্ষেত্রফল এই দুইটা জিনিস পরস্পর বিপরীত, এই কথাটাকে আমি ইনডিরেক্টলি বা ডিরেক্টলি বলতেছি? যদি বলে থাকি তাহলে সত্যি বলছি, ঢাল এবং ক্ষেত্রফল পরস্পর বিপরীত, কিন্তু এটা তো আমরা জানি না, এটার প্রমাণ তোমাদের বইয়ে নাই। এখন যদি আমি প্রমাণটা দিতে চাই, একটু মাথার উপর দিয়ে যাবে, এখন প্রমাণটা দরকার নাই। আমি যদি 10.7 চ্যাপ্টার করি বা লাস্টের দিকে একদম সবার শেষে যদি এমসিকিউ শর্ট টেকনিক বা ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা ক্লাস নেই ইঞ্জিনিয়ারিং এডমিশনে, তখন আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব, ঢাল এবং ক্ষেত্রফল সমীকরণের মাধ্যমে বোঝানো যায় পরস্পর বিপরীত। এখন শুধুমাত্র আমরা সূত্রগুলা নিয়ে আলোচনা করব। এখন আমরা লিমিটের সূত্রগুলা নিয়ে আলোচনা করব। লিমিটের সূত্র না, ক্ষেত্রফলের সূত্র। অ্যাকচুয়ালি লিমিট থেকেই তো ক্ষেত্রফলের সূত্রটা আসছে, অন্তরীকরণ থেকে যোগজীকরণের সূত্রটা আসছে। তো তোমরা খুব সুন্দর করে হেডিং দাও যে যোগজীকরণের সূত্র সমূহ। আমরা অন্তরীকরণের সূত্র বাম সাইডে লিখবো, ডান সাইডে যোগজীকরণের সূত্র লিখবো। অন্তরীকরণের সাথে যোগজীকরণের সূত্র যদি একটু মিলায় পড়ি তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। বিসমিল্লাহ।
এক নাম্বার সূত্র। ইন আমরা এইখানে কি লিখব, ডিফারেন্সিয়েশন অফ ddx অফ x ইকুয়াল টু কত পাই 1, অর্থাৎ x এর সাপেক্ষে যদি আমি x কে অন্তরীকরণ করি তাহলে কত পাই 1 পাই। এখন সেম জিনিসটাই যদি আমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে করি তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়াল টু কত পাওয়ার কথা, x পাওয়ার কথা। অবাক করা বিষয় না? যেহেতু একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া, আমি তো ঢাল ক্ষেত্রফলের বিপরীত সমীকরণ দিয়ে দেখাইতে পারলাম না, একটা থিওরি দিয়ে বোঝাই। মনে করো যে একটা ইটের টুকরা, একটা ইটকে তুমি ভেঙে ছোট 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 টুকরায় পরিণত করছো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। এবং ডিফারেন্সিয়েশন এই কনসেপ্টটা তোমরা দেখছো যে কোনো একটা বিষয়কে ভেঙে যত ছোট করা যায়, একদম সব থেকে ছোটটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর যোগজীকরণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ছোট ছোট টুকরা গুলাকে যোগ করে বড় একটা ইটে পরিণত করা বা বড় একটা শেপে পরিণত করা। তাহলে থিওরিটিক্যালি একটা আরেকটার বিপরীত, এইটা তো বুঝতে পারলাম সমীকরণের মাধ্যমে, যদিও দেখাইতে পারলাম না, কিন্তু একটা হচ্ছে বড় অংশকে ভাগ করে ছোট ছোট অংশে পরিণত করবে, আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ছোট ছোট অংশকে ভাগ করে বড় অংশ পরিণত করবে। তাহলে প্রসেসটা তো বিপরীত। প্রসেস যদি বিপরীত হয়, থিওরি যদি বিপরীত হয়, সূত্রও বিপরীত হবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, সরি এই সূত্রের প্রমাণটা দেখি, ddx অফ x প্লাস 5 একে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি হয়, ddx অফ x প্লাস ddx অফ 5, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1 প্লাস x এর সাপেক্ষে ধ্রুবকের অন্তরীকরণ 0 ইকুয়াল টু কত পাই 1 পাই। তাহলে একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া যেহেতু, তাহলে আমি যদি ইন্টিগ্রেশন অফ 1 dx করি, অ্যাকচুয়ালি 1 তো সব সময় লেখা থাকে না, কোন কোন ক্ষেত্রে দেখবে 1 নাই, শুধু আছে ইন্টিগ্রেশন অফ dx। থাকতেই পারে, কোনো সমস্যা নাই, 1 তো d এর সাথে গুণ অবস্থায় আছেই, 1 দিতেও পারে, অনেক সময় নাও লিখতে পারে, এটা নিয়ে কোনো কনফিউশনের ব্যাপার না। ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু আমি কত পাই, x পাই। কিন্তু যেহেতু অন্তরীকরণ যোগজীকরণের বিপরীত প্রক্রিয়া বা পরস্পর বিপরীত প্রক্রিয়া, আমি x প্লাস 5 কে অন্তরীকরণ করে 1 পাইছি, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করে তো আমার x প্লাস 5 পাওয়ার কথা ছিল, আমি তা না পাই আমি কি পাইছি, শুধুমাত্র x পাইছি। তাহলে এই ধ্রুবকটা কোথায় গেল, এই যে 5 এটা একটা ধ্রুবক, এই ধ্রুবকটা কোথায় গেল, এই ধ্রুবকটা কিন্তু নাই। এই জন্য ইন্টিগ্রেশন করার পরে সব সময় তোমার লাস্টে একটা ধ্রুবক দিতে হয় প্লাস সি। এই সি কে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, যোগজীয় ধ্রুবক, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই সি থাকতেই হবে। কারণ কি, আমি যদি ddx অফ x প্লাস 10 কে অন্তরীকরণ করি তাহলে আমি পাবো 1, কিন্তু আমি যদি 1 কে ইন্টিগ্রেশন করি আমি শুধু পাবো x, এই 10 তো পাইলাম না, এই জন্য একটা সি লিখবো। কেন সি লিখবো, তার মানে কনস্ট্যান্ট একটা আছে, কি আছে সেটা জানি না। যখন ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে তখন আমি কনস্ট্যান্ট সহমান পাবো, তখন আমি কনস্ট্যান্ট লিখবো না। অর্থাৎ নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে ধ্রুবক লেখার প্রয়োজন নাই, তাছাড়া সকল ক্ষেত্রে একটা সি লিখতে হবে। একটা ইন্টিগ্রেশনের ম্যাথে যদি 2 নাম্বার থাকে, এই সি এর জন্য থাকবে 0.5 নাম্বার। 4 নাম্বারের ম্যাথে যদি তুমি এই সি না দাও তাহলে তোমাকে 3.5 দিবে, 4 কখনোই দিবে না। তুমি যদি এই সি কে না দাও তাহলে 3.5 দিবে। তাহলে এখান থেকে একটা মজার বিষয় উপনীত হলাম, কি সি এর জন্য 0.5 নাম্বার। এখন মনে করো তুমি ইন্টিগ্রেশনের একটা ম্যাথ পারো না, তাহলে শুধু তুমি লিখে দিবা +3, তাহলে 0.5 পাইবা। পাইবা কি, পাওয়া না কিন্তু 0.5। আচ্ছা, তো 1 নাম্বার সূত্র দেখলাম, এবার 2 নাম্বার সূত্রটা দেখো। ddx অফ x টু দি পাওয়ার n, n কে অন্তরীকরণ করলে কি আসে, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা 2 নাম্বার সূত্র হবে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আমরা মাত্র এই সূত্র দিয়ে ম্যাথ করে আসছি। এই সূত্রটার প্রমাণ একটু ডিফারেন্ট ভাবে দেখাইতে হয়। কিভাবে দেখাবো সূত্রটার প্রমাণ,
আমি যেহেতু x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ পাইছি হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে আমি যদি ইন্টিগ্রেশন অফ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 করি, তাহলে আমার x টু দি পাওয়ার n পাওয়ার কথা। দেখি পাই কিনা। ইকুয়াল টু ধ্রুবক n, অন্তরীকরণের ক্ষেত্রে যদি x এর আগে ধ্রুবক থাকতো ধ্রুবক বাহিরে চলে আসতো, যোগজীকরণের ক্ষেত্রেও ধ্রুবক বাহিরে চলে আসবে। x টু দি পাওয়ার n মাইনাস 1, আমি মাত্র যে সূত্র দেখে আসলাম এই সূত্র বসাই, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 প্লাস 1। এখানে কি ঘটনা ঘটাইছে জানো? এই অংশটুকু তো n এর সাথে 1 যোগ হয়, ডিভাইডেড বাই নিচেও n এর সাথে 1 যোগ হয়, তো n মাইনাস 1 সম্পূর্ণটাই n, এর সাথে 1 যোগ করলাম, আবার n মাইনাস 1 সম্পূর্ণটাই n, নিচেও এর সাথে 1 যোগ করলাম। এরপরে আসো একটু ক্যালকুলেশন করি। n ইনটু লবে কি পাচ্ছি দেখো, প্লাস 1 মাইনাস 1 যদি কাটা যায় লবে পাই x টু দি পাওয়ার n, হরে প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে শুধু n, এই n যদি কেটে দেই তাহলে আমি পাই শুধু x টু দি পাওয়ার n। তাহলে কি প্রমাণ হইল আমি x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 পাই। তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 কে যোগজীকরণ করলে x টু দি পাওয়ার n পাওয়া যায়। তার মানে একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া। তেমনি x টু দি পাওয়ার n ইকুয়াল টু, এই সূত্রটাও এইখান থেকে আসছে। তুমি এই যে কথা হচ্ছে x টু দি পাওয়ার n কে আমি ইন্টিগ্রেশন করে কি পাইছি, তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তাকে ডিফারেন্সিয়েশন করে আমি x টু দি পাওয়ার n পাইলে তো সূত্রটা প্রমাণ হয়, তাই না? কিছু কিছু ক্ষেত্রে সরাসরি প্রমাণ বলা যায় না, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে সেম জিনিসটা প্রমাণ করা যায়। আমি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন যা পাইছি তাকে ডিফারেন্সিয়েশন করব, করে দেখব x টু দি পাওয়ার n পাই কিনা। তাহলে ডিফারেন্সিয়েশন যদি করি, ধ্রুবকটাকে সামনে নিয়ে আসো, n প্লাস 1 ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু, ধ্রুবকটা সামনে থাকবে, অন্তরীকরণের সূত্র কি, n সামনে চলে আসে, এখানে n কত, n প্লাস 1, x টু দি পাওয়ার n এর থেকে 1 বিয়োগ হয়, তাহলে n হচ্ছে n প্লাস 1, এর কাছ থেকে বিয়োগ হবে মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এইটা কাটা যায়, x টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে থাকে শুধু n। তাহলে এইখান থেকেও প্রমাণিত হইলো যে হ্যাঁ এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে। একটু বিপরীত ভাবে প্রমাণ হইলো, সরাসরি প্রমাণ হইলো না, বিপরীত ভাবে। যদি একে অন্তরীকরণ করে এটা পাইলাম, তার মানে কি এইটাকে ইন্টিগ্রেশন করেও এইটাই আমি পাইতাম। সূত্রকে 1000 বার যদি আমি বুঝাই দেই, কিন্তু কোনো বেটা যদি সূত্র মুখস্থ না করো, তাহলে হ্যাঁ এত বড় বেটা হইছো না যে পরীক্ষায় অ্যান্সার করে ফেলবা। তুমি ইন্টিগ্রেশনের সূত্র যোগযোগ মানে অন্তরীকরণের সাহায্যেও যদি মনে রাখো, তারপরেও তোমাকে সূত্র মনে রাখতে হবে। আসো এরপরে 3 নম্বর সূত্রতে যাই। আমরা কি জানি, ddx অফ ln x, এটা হচ্ছে 1/x, এখানে একটা c দিতে ভুলো না, 0.5 কাটা যাবে। তাহলে আমি 3 নম্বরে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 1/x ইকুয়াল টু ln x প্লাস c। এটা তো আর দেখানোর কিছুই নাই। তাহলে ln x এর অন্তরীকরণ 1/x, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x। 4 নম্বরে আসো, আমি যদি করি ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তাহলে 4 নম্বরে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনও হবে e টু দি পাওয়ার x প্লাস c। 5 নম্বরে একটু গুরুত্বপূর্ণ, ddx অফ e টু দি পাওয়ার যদি mx হয়, তাহলে কি হবে, m ইনটু e টু দি পাওয়ার mx। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে e টু দি পাওয়ার যদি mx হয়, তাহলে হবে e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। এটা আবার কি লিখলাম, খুবই লজিক্যাল জিনিস লিখছি। কিভাবে, e টু দি পাওয়ার mx কে যখন আমি ডিফারেন্সিয়েশন করি, তখন তো এই অংশটুকুকে আমি x ধরে নেই, তাইলে আমি কি করি, e টু দি পাওয়ার mx। কিন্তু যাকে আমি x ধরে নেই সে যদি x না হয়, তাহলে তাকে আবার গুণ করি না, ddx অফ mx
এই mx এর অন্তরীকরণের মান কত? শুধু m, তার মানে e টু দি পাওয়ার mx ইনটু m, তাকে আমি সামনে লিখে দেই m ইনটু e টু দি পাওয়ার mx। এখন আমি যে বারবার বলতেছি যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণে যাকে mx ধরে নিছি সে যদি mx না হয় তাহলে তাকে গুণ করে আবার অন্তরীকরণ করে পাশে লিখতে হয়। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে উল্টাটা হবে, যাকে আমি x ধরে নিছি সে যদি x না হয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করব, কিন্তু গুণের বিপরীত কি? ভাগ। তাকে ভাগ করে নিচে লিখছি। আমি কি ভুল কিছু করছি? কথা কি বুঝি নাই? তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx ইকুয়াল টু e টু দি পাওয়ার m, কিন্তু mx তো x না, তাহলে তাকে আবার অন্তরীকরণ করব, করে গুণের বিপরীত ভাগ, ভাগ অবস্থায় নিচে লিখবো ddx অফ mx। ddx অফ mx মানে কি? শুধু m। এই হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, প্লাস একটা c। তাহলে কি এখন আমার বুঝতে কোনো সমস্যা আছে? আমি কি বুঝতে পারছি? অবশ্যই পারছি। এইবার আসো, সূত্র কেবল শুরু হচ্ছে, খুব বেশি সূত্র নাই। এরপরে আসো, যদি এটার একটা প্রমাণ গেল, যদি এইরকম থাকে 6 নাম্বার ddx অফ a টু দি পাওয়ার x, তাহলে এটার সূত্র আমরা কি জানতাম? a টু দি পাওয়ার x ln a। তাহলে এখানে 6 নম্বরে দেখো ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x, যেহেতু বিপরীত রাশি তাহলে a টু দি পাওয়ার x ln এটা গুণ অবস্থায় আছে, এটা যেহেতু বিপরীত তাহলে ln এটা ভাগ হয়ে যাবে। এটার আবার একটু প্রমাণ দেখি, এই লাস্ট প্রমাণ দেখবে, পরেরটা শুধু লিখে দিব। আমি a টু দি পাওয়ার x ln a কে ইন্টিগ্রেশন করলেই তো আমি a টু দি পাওয়ার x পাওয়ার কথা, তাই না? তাহলে দেখো তো, আমি যদি ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ln a করি তাহলে এই ln a কি ধ্রুবক? কারণ কি? চলক x, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, x এর সাপেক্ষে, dx এর সাপেক্ষে। তাহলে ln a যেহেতু ধ্রুবক, ln a কে সামনে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx ইকুয়াল টু ln a সামনে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনের সূত্র মাত্র বললাম, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। ln a কাটা গেল, পাইলাম কি? শুধু a টু দি পাওয়ার x। দেখো তো, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ a টু দি পাওয়ার x ln a, আর a টু দি পাওয়ার x ln এর যোগজীকরণ শুধুমাত্র a টু দি পাওয়ার x। কথা কি বুঝাইতে পারলাম? আরেকটা ভাবে এটার প্রমাণ দেখানো যায়। আরেকটা কিভাবে প্রমাণ দেখানো যায়? আরেকটা প্রমাণ দেখাই। দেখো, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ln a, এটা কইরা আমি কি পাওয়ার কথা? a টু দি পাওয়ার x পাওয়ার কথা। আমি মাত্রই দেখে আসলাম a টু দি পাওয়ার x ln a কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে a টু দি পাওয়ার x আমি পাবো। এবার এই ln a টা তো ধ্রুবক, ln a কে সামনে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x। আচ্ছা, এই ln a কে ডান সাইডে পাঠাই দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। এইভাবেও কিন্তু প্রমাণটা করা যায় যে a টু দি পাওয়ার x ln a কে ইন্টিগ্রেশন করলে ln a ধ্রুবক সামনে নিয়ে আসলাম, এটাকে ইন্টিগ্রেশন করে পাওয়ার কথা কি ছিল? a টু দি পাওয়ার x, তো ln এটাকে ওই সাইডে ভাগ করে দিচ্ছি। যেইভাবে চিন্তা করো, তাহলে এটা গেল কয় নাম্বার সূত্র? 6 নাম্বার সূত্র। এবার আসো 7 নাম্বার সূত্রটা কি লিখবো? a টু দি পাওয়ার x হয়ে গেল আরেকটা সূত্র 7 ddx অফ root x ইকুয়াল টু 1/2 root x। তাহলে এখানে দেখো 7 নম্বরে কি হবে? ইন্টিগ্রেশন অফ 1/2 root x ইকুয়াল টু শুধুমাত্র root x, 1/2 root x শুধুমাত্র root x। এখানে অথবা দিয়ে আরেকটা মনে রাখতে পারো, এই যে এই 2 যদি ওই সাইডে যায় তাহলে গুণ হয়ে যায়। তাহলে ইন্টিগ্রেশন অফ যদি শুধু root x থাকে, ইন্টিগ্রেশন অফ যদি শুধুমাত্র 1/root x থাকে, আমি তাকে লিখতে পারি 2 root over x। অবশ্যই একটা করে সি দিবা, সি দিতে ভুলো না। আমি যদি না দেই তাহলে মনে করবো এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে root x এর অন্তরীকরণ 1/2 root x, 1/2 root x এর যোগজীকরণ শুধু root x।
কিন্তু তোমার যদি 1/2 না থাকে, শুধু 1/√x থাকে, তাহলে তুমি ওটার যোগজীকরণ লিখতে পারো 2√x। 2 ওই সাইডে যে গুণ হয়ে গেছে। এই হচ্ছে তোমার সিম্পল গুলা। এবার আসো ত্রিকোণমিতিক রাশি রিলেটেড গুলো আসবে। তো এইখানে কয়টা দিলাম? 7টা। এই 7টা আমি মুছে দিচ্ছি। সাতটা মুছে দিলাম। এরপরে আসো 8 নাম্বার। 8 নাম্বার ddx অফ sin x ইকুয়াল টু cos x। আমরা জানি sin x এর ইন্টিগ্রেশন হয়, অন্তরীকরণ হয় cos x। তাহলে 8 নাম্বার ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়াল টু sin x প্লাস c। আচ্ছা, আমি যদি কোনো জায়গায় dx না দিয়ে থাকে তাহলে বুঝবা যে লিখতে ভুল হয়েছে। সব সময় dx দিতে হবে, কারণ x এর সাপেক্ষেই তোমার মনে করো যে ইন্টিগ্রেশনটা হয়। তাহলে দেখো sin x কে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করলে আমি cos x পাইতাম, অবশ্যই প্লাস পাইতাম। এই জন্য cos x কে ইন্টিগ্রেশন করলে আমি কিন্তু প্লাস পাইছি, প্লাস sin x পাইছি। এই জায়গায় কিন্তু একটু উল্টা হয়ে যায়। 9 নাম্বার এটা দেখলে বুঝবা ddx অফ cos x ইকুয়াল টু মাইনাস sin x। আমরা জানি cos কে অন্তরীকরণ করলে মাইনাস পাওয়া যায়, কথাটা থাকলেই মাইনাস। cos কে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করলে মাইনাস, cot কে অন্তরীকরণ করলে মাইনাস, cosec কে অন্তরীকরণ করলে মাইনাস। কোতে কুমিল্লা কথাটা বলতাম না আমি সবসময় মজা কইরা? তো কথাটা থাকলেই অন্তরীকরণ করলে মাইনাস পাওয়া যায়। কিন্তু এখানে দেখো cos কে অন্তরীকরণ করে মাইনাস পাইছি, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে উল্টা হবে। কারণ হচ্ছে আমি যদি sin x কে ইন্টিগ্রেশন করি তাইলে আমি পাই মাইনাস cos x প্লাস c। কারণ কি? কারণটা খুব ক্লিয়ার। sin x কে অন্তরীকরণ করে প্লাস cos x পাইছি, তাহলে প্লাস cos x কে ইন্টিগ্রেশন করলে প্লাস sin x তো পাওয়ার কথা, কিন্তু প্লাস cos x কে ইন্টিগ্রেশন করে মাইনাস sin x পাইছি। তাহলে মাইনাস sin x কে যদি ইন্টিগ্রেশন করি, মাইনাস sin x কে ইন্টিগ্রেশন করলে আমি প্লাস cos x পাইতাম, কিন্তু সূত্র তো আমরা মাইনাসের জন্য করব না। তাহলে এই মাইনাসটা যদি বাম সাইডে চলে যায় তাহলে এই cos এর আগে হয়ে যাবে মাইনাস। এই জায়গায় কিন্তু উল্টা হয়ে গেল, cos কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, অনুরূপভাবে sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x পেয়ে যাব। কথা একদম লাউড এন্ড ক্লিয়ার। এরপরে আসো, এরপরে সূত্র হচ্ছে 10x। 10 নাম্বার ddx অফ 10x ইকুয়াল টু sec স্কয়ার x। তাহলে 10 নাম্বার ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ইকুয়াল টু 10x প্লাস c। এখানে একটা মজার টুইস্ট আছে, টুইস্টটা আমি পরে বলবো। 11 নাম্বার ddx অফ cot x। cot x হচ্ছে cosec স্কয়ার x। তাহলে 11 নাম্বার ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx ইকুয়াল টু cot x প্লাস c। এখানে একটা ঘটনা আছে, cot কথাটা আছে, তাহলে এখানে চিহ্ন হবে মাইনাস। তাহলে এখানে cosec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে চিহ্ন হবে মাইনাস cot x। কথাটা বুঝো, cot কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec পাই, তাহলে প্লাস cosec কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x পাবো, উল্টাই গেছে চিহ্ন। এবার আসো 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে ddx অফ sec x ইকুয়াল টু sec x tan x। তাহলে এখানে 12 নাম্বার ইন্টিগ্রেশন অফ sec x tan x ইকুয়াল টু sec x tan x dx ইকুয়াল টু sec x প্লাস c। 13 নাম্বার ddx অফ cosec x ইকুয়াল টু cosec x cot x। এখানে আসে 13 নাম্বার ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx ইকুয়াল টু, আচ্ছা এই যে আবার কো আছে, কো থাকলে কি হয় আমরা জানি, কো থাকলেই হয় মাইনাস। তাহলে এখানে কি চিহ্ন হবে? মাইনাস। তাহলে cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে আমি পাবো মাইনাস cosec x। এই তো অলমোস্ট হয়ে গেল ইন্টিগ্রেশনের সূত্র। একটা জিনিস খেয়াল করো,
একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে একটা বক্সের মধ্যে খেয়াল করো, আমরা 10x এর অন্তরীকরণ আছে কিন্তু 10x এর ডিফারেন্সিয়েশন নাই, তাহলে ইন্টিগ্রেশন অফ 10x, তারপরে cot x এর অন্তরীকরণ আছে কিন্তু cot x এর কিন্তু ইন্টিগ্রেশন নাই। আমি এখানে ডিফারেন্সিয়েশন বলছি মনে হয়, তাই না? স্লিপ অফ টাং। 10x এর অন্তরীকরণ আছে, যোগজীকরণ নাই। cot x এর অন্তরীকরণ আছে, যোগজীকরণ নাই। যোগজীকরণ কার আছে? cosec স্কয়ার x এর আছে। তাহলে cot x এর যোগজীকরণটা বা ইন্টিগ্রেশনটা এটা আমরা 10.3 চ্যাপ্টারে করাবো। সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করো, sec x cosec x এর আছে, এখানে sec স্কয়ার x এর আছে, cosec স্কয়ার x এর আছে, sec x tan x এর আছে, cosec x cot x এর আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র sec x এর ইন্টিগ্রেশন নাই, শুধুমাত্র cosec x এর ইন্টিগ্রেশন নাই। তাহলে এখানে যেই চারটা ইন্টিগ্রেশন দিলাম তোমাদের বইয়ে এই চারটা ইন্টিগ্রেশনের সূত্র দেওয়া আছে। এখন তোমাদের এই চারটা মুখস্থ করার কোনো দরকার নাই, এটা যখন আমি 10.3 চ্যাপ্টারটা করাবো তখন এই চারটার প্রমাণটা দেখাবো। আর মাত্র 3টা সূত্র আছে, তাইলে শেষ হয়ে যাবে। আমি এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ছিল ত্রিকোণমিতি রিলেটেড, এখন হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি রিলেটেড আর 3টা দেব। আমি উপরে সবগুলা মুছা দেই, ইনভার্স ত্রিকোণমিতি রিলেটেড আর মাত্র 3টা দেব। তাহলে আমরা কি জানতাম? আর মাত্র 3টা সূত্র দেখো। কত পর্যন্ত গেল? 13 পর্যন্ত গেল, 14 নম্বর। আমরা জানতাম ddx অফ sin ইনভার্স x, এটা সূত্র জানতাম 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখানে আসলে উল্টা হয়ে যাবে, 14 নাম্বার, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx, এটা ইকুয়াল টু হবে sin ইনভার্স x। 15 নাম্বার, ddx অফ cos ইনভার্স x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, আচ্ছা cos ইনভার্সটা এটারই বিপরীতটা, এটারই মাইনাসটা, তাই না? তাহলে cos ইনভার্সটা আমরা করব না, আমরা করব হচ্ছে 15 নম্বরে ddx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x ইকুয়াল টু কি ছিল? 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে একটা সি দিবা। আমি যদি 15 নম্বরটা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? tan ইনভার্স x প্লাস c। সিরিয়াল বাই করবা, তোমার জন্য অনেক বেশি সহজ হবে, অনেক বেশি। এরপরে আসো 16 নাম্বার, আর একটা ddx অফ tan sin ইনভার্স পাইছি, tan ইনভার্স পাইছি, এবার sec এবং cosec ইনভার্স ছিল না, তাহলে sec ইনভার্স x, sec ইনভার্স x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে 16 নম্বরে এখানে কি পাবা? 16 নম্বরে এখানে পাবা ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx ইকুয়াল টু sec ইনভার্স x প্লাস c। আপাতত এই 16টাই হচ্ছে বেসিক সূত্র, আর 2টা হচ্ছে নিয়মের সূত্র। কি ধরনের নিয়মের সূত্র? এই যে দেখো 17 নাম্বার, একদম এইখানে দেই নিয়মের সূত্র। যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ c f অফ x dx, অর্থাৎ x এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করব, তাহলে c হচ্ছে ধ্রুবক, এই c টা বাহিরে চলে আসবে। অলরেডি আমরা এটা দিয়ে কাজ করে ফেলছি, dx। এটা একটা 18 নম্বর সূত্র হচ্ছে, যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ u প্লাস v প্লাস w প্লাস ডট ডট dx যদি থাকে, অর্থাৎ একাধিক রাশি যদি যোগ অবস্থায় থাকে তাহলে তাদের আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হয়। u dx প্লাস v dx প্লাস ইন্টিগ্রেশন অফ w dx প্লাস ডট ডট ডট। এই হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের সর্বমোট 18টা সূত্র, এবং এই 18টা সূত্রের মাধ্যমে 10.3 পর্যন্ত চলে যাবা। এরপরে আর নতুন 2টা 3টা বা 4টা সূত্র পাবা। হ্যাঁ,
টাইপ ভিত্তিক কিছু টাইপ পাবা, কিন্তু এই 18টা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশনের একদম বেসিক সূত্র। এইগুলা ছাড়া ইন্টিগ্রেশনে তুমি ঢুকতে পারবা না। অনেক কথা বললাম, ক্লাস না চাইলেও লম্বা হয়ে গেল। ইন্টিগ্রেশনের ক্লাসগুলো একটু লম্বা হয়, কিছু করার থাকে না। তো এখানে আমি ইন্টিগ্রেশন বোঝানোর চেষ্টা করলাম, ইন্টিগ্রেশন বিষয়টা কি এবং ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা ক্লাস দেব। 10.1 এর উপরে একটা ক্লাস, একটু বড় হোক। 10.2 এর উপরে একটা ক্লাস, 10.3 এর উপরে একটা ক্লাস দিলে একটু বড় হবে না, অনেক বড় হবে, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস হয়ে যাবে। এর জন্য 10.3 এর উপরে 2টা বা সর্বোচ্চ 3টা ক্লাস দিব। 10.4 এর উপরে একটা, 5 এর উপরে একটা, 6 এর উপরেও একটাই দিব, 7 এর উপরেও একটা। যাও, 1 ঘন্টা 10-15 মিনিট হলো, বা আমি খুব দ্রুত, বেশি কথা না বলে ম্যাথগুলা খুব দ্রুত বোঝানোর চেষ্টা করব, যাতে ক্লাসগুলা দ্রুত শেষ হয়, মানে অল্প সময়ে তোমরা অনেকগুলা ম্যাথ করে ফেলতে পারো। এখন আমি তোমাদের ফার্স্টেই বলছিলাম যে এই চ্যাপ্টারের রূপরেখা দিব, একটা রূপরেখাটা কি সেটা একটু দিয়ে দেই লাস্ট 1 মিনিটে। দশম চ্যাপ্টারে অনুশীলনী আছে তোমাদের সর্বমোট 7টা অনুশীলনীর মধ্যে 10.1 থেকে 10.2 পর্যন্ত হচ্ছে ওয়ার্ম আপ, সূচনা, মানে সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম, মানে এইখানে ওই রকম ডিফারেন্ট কিছু আসবে না। কিছু ত্রিকোণমিতির সূত্র জানলেই আর বীজগণিতের কিছু কাজ দিয়ে 10.1 এবং 10.2 শেষ হয়ে যাবে। 10.3 তে আসবে হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ। টাইপ ভিত্তিক মানে এক একটা টাইপ আমরা এক এক ভাবে সমাধান করব। টাইপ ভিত্তিক আসবে 10.3 তে, এবং 10.4 এ আসবে হচ্ছে তোমার ওই যে ইউভি এর সূত্র রিলেটেড, ইউভি এর সূত্র, এই সূত্র দ্বারা 10.4 কভার করা হয়েছে। এবং এই 4টা চ্যাপ্টার হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। কি পদ্ধতি? ক্যালকুলাসের প্রতিস্থাপন পদ্ধতি। 10.5 এ তোমার কভার করা হয়েছে আংশিক ভগ্নাংশ, খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, আংশিক ভগ্নাংশ। যদি তোমাদের এসএসসির আংশিক ভগ্নাংশ বেসিক ক্লিয়ার থাকে তাহলে তোমার জন্য চ্যাপ্টার খুবই ছোট, আর এসএসসি আংশিক ভগ্নাংশ চ্যাপ্টারটা যদি ক্লিয়ার না থাকে তাহলে ওইটা একটু রিভিশন দিতে হবে। আমি আংশিক ভগ্নাংশের উপরে 2টা ক্লাস দিছি, ওইটা দেখতে পারো, কিংবা তোমার যে এসএসসির পুরাতন নোট বা বই আছে ওইখান থেকে একটু দেখে নিতে পারো। আমিও হালকা একটু আলোচনা করব 10.5 এ, সমস্যা নাই, যতটুকু প্রয়োজন আলোচনা করে দিব, তোমার রিভিশন হয়ে যাবে। 10.6 এ যাওয়ার পরে শুরু হবে নির্দিষ্ট যোগজ, অর্থাৎ লিমিটের মান দেওয়া থাকবে, নির্দিষ্ট যোগজ। এখন একটা মজার কথা কি জানো, এইখানেই ম্যাথ শেষ, নির্দিষ্ট যোগজ কিছুই না। যোগজীকরণের শেষে শুধু লিমিট বসানোটাই হচ্ছে নির্দিষ্ট যোগজ, আপার লিমিট লোয়ার লিমিট। তার মানে এইখানে ম্যাথ করার মতো কিছুই নাই। আমরা 10.1 to 3 তে যা করব সেটাই হচ্ছে 10.6 এ, শুধু লিমিট বসাবো। আর 10.7 এ হচ্ছে তোমার ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ, চিত্র অঙ্কন করতে হবে, ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ করতে হবে। এই হচ্ছে 10.6। তো আমি এইটার উপরে ক্লাস দিব একটা, এইটার উপরে ক্লাস দিতে হবে, আচ্ছা এইখানে ক্লাস দিতে হবে 2টা, 10.1 এবং 10.2 তে 2টা। এই 10.3 তে ক্লাস দেওয়ার চেষ্টা করব 2টা অথবা হাইস্ট 3টা। ইউভি থেকে দিব একটা, আংশিক ভগ্নাংশ থেকে একটা, নির্দিষ্ট যোগজ থেকে একটা, ক্ষেত্রফল থেকে একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, হাইস্ট 10টা ক্লাস দিব। আর যদি লাস্টে এমসিকিউ হাবিজাবি দেই ওইটার বিষয়টা পরে। এই হচ্ছে তোমাদের সর্বসাকল্যে। সো ক্লাস বেশি বড় হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না। আর একটু ছোট্ট একটু উপদেশ, সেটা হচ্ছে কেউ যদি হচ্ছে তোমার চার্জ আছে তো, হ্যাঁ চার্জ আছে, এটা চার্জ শেষ হয়ে যায়, অনেক সময় আমি ক্লাস নিতে থাকি দেখি ক্লাস রেকর্ড হয় না, ঠিক আছে। কেউ যদি তোমার ত্রিকোণমিতির সূত্রগুলা না করো, অর্থাৎ ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ না করে যোগজীকরণ করতে আসছো, তাহলে তার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমি যতই বেসিক থেকে পড়াই তোমাকে বোঝানো সম্ভব হবে না। এই জন্য তোমার দায়িত্ব হবে ত্রিকোণমিতির সবগুলা ম্যাথ কভার না করলেও সূত্রগুলা কভার করা, এবং অ্যাটলিস্ট ত্রিকোণমিতির
7.1, 2, 3, 4 এই চ্যাপ্টার সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকা এবং অন্তরীকরণের সূত্র এবং কিছুটা ধারণা থাকা, এরপরে তুমি যোগজীকরণ বুঝবা। যদি ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ একদম নীল হয়, মানে কিছুই পারো না, তাহলে তোমার জন্য যোগজীকরণ না, তোমাকে অবশ্যই ওগুলা পড়া পরে যোগজীকরণে ঢুকতে হবে। তো আশা করি সম্পূর্ণ ক্লাস জোড়া সাথে থাকবা, পাশে থাকবা। আর যদি ক্লাসটা উপকার হয় তাহলে তোমাদের কাছে চাওয়ার কিছুই নাই, ছোট্ট একটু ধন্যবাদ দিবা, যার ফলে একটু অনুপ্রেরণা বাড়ে, কষ্টটা কাজে লাগে মনে হয়। তো তোমাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখ। আল্লাহ হাফেজ।